ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা ইসরায়েলের। পশ্চিম তীরে বসতি নির্মাণের অনুমোদন দিলেন নেতানিয়াহু। নেপালে সুশীলা কার্কি হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তবে কবে কখন নিচ্ছেন দায়িত্ব তা নিয়ে ধোঁয়াশা। ব্রাজিলে ট্রাম্পপন্থী সাবেক প্রেসিডেন্ট বার্সেলোনার 27 বছরের কারাদণ্ড। পতনের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রই কাল হলো তার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণে সই করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। E1 নামে পরিচিত এই প্রকল্পে 3400 নতুন বাড়ি এবং অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কার্যকর হলে পশ্চিম তীরে 2 ভাগে ভাগ হয়ে যাবে এবং বিচ্ছিন্ন হবে পূর্ব জেরুজালেম থেকে। ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলতে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অবৈধ দখলদারিত্ব বাড়াচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে ইসরায়েল দখলদারিত্ব পাকাপোক্ত করতে বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনায় চূড়ান্ত সই করেছেন। প্রকল্পটি কার্যকর হলে পশ্চিম তীরে 2 ভাগে ভাগ হওয়ার পাশাপাশি গোটা অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যাবে পূর্ব জেরুজালেম থেকে। ফিলিস্তিন জনগণ বরাবরই পূর্ব জেরুজালেমকে স্বাধীন দেশের সম্ভাব্য রাজধানী মনে করে আসছিল, ফলে তেল আবিবের ষড়যন্ত্র একেবারেই শেষ করে দেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সকল সম্ভাবনা থেকে। গাজা ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনো কেন শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক মহল? খলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি স্থাপন করেই চলেছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কোনো রকম সতর্কবার্তাকেই পাত্তা দিচ্ছে না তেল আবিব। সম্প্রতি জেরুজালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মা আলে আদুমিমে দেয়া এক বক্তব্যে নেতানিয়াহু খোলাখুলি ঘোষণা দিলেন। তিনি বলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। আমরা বলছি এখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, আর আজ আবারও বলছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই ভূমি আমাদের। আমরা আমাদের দেশ, আমাদের নিরাপত্তা এবং আমাদের ঐতিহ্যের দেখভাল করব। নেতানিয়াহুর স্বাক্ষর করা প্রকল্পটি ইস্ট-1 বা E1 নামে পরিচিত। এই প্রকল্পে প্রায় 12,000 বর্গ কিলোমিটার জমিতে বাড়ি, সড়ক ও অবকাঠামো সহ 3400 নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করেছে। তেল আবিবের নেয়া প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের নানান অংশে অবস্থিত ইসরায়েলি বস্তিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সালের পর থেকে পশ্চিম তীরে গড়ে ওঠা এইসব ইসরায়েলি বস্তি অবৈধ। তবুও সেগুলোর বৈধতা দেওয়ার পাশাপাশি নতুন নতুন প্রকল্প এগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ইসরায়েলের নেয়া পদক্ষেপে শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে পরিষ্কার ষড়যন্ত্র বলে ঘোষণা করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের দাবি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব না। জাতিসংঘের 149টি দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কথাই মানছে না ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভেঙেই চলেছে নেতানিয়াহুর উগ্রপন্থী সরকার। এর জেরে পুরো অঞ্চলকেই তারা ঠেলে দিচ্ছে ভয়াবহ অনিশ্চয়তা ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়ানোর প্রবল সমর্থক বেনিয়ামিন নেতানিয়াহু 1993 সালে আসলো চুক্তির প্রথম সময় থেকেই তিনি শান্তি আলোচনার বিরোধিতা করে আসছেন। নেতানিয়াহুর উগ্র ডানপন্থী মন্ত্রিসভা এখন আরও স্পষ্টভাবে বলেছে, নতুন বসতি নির্মাণ মানেই ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা। জার্মান, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান সহ 21টি দেশ সর্বশেষ এই প্রকল্পের বিরোধিতা করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শত বাধার পরেও পশ্চিম তীর দখলের জন্য কার্যক্রম চালু রেখেছে ইসরায়েল। তবে এর বিরুদ্ধে এখনোই আন্তর্জাতিকভাবে কড়া কোনো পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন এক স্বপ্ন হয়ে যাবে। নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়ে তোড়জোড় চলছে। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন সুশীলা। সরকার পতনের পর বুধবার থেকে সেনা প্রধান আশুক রাজ শিখ দলের সঙ্গে আন্দোলনকারী একাধিক পদক্ষেপে দফায় দফায় বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির পক্ষে সংখ্যাগরিষ্ঠের মত আসে। এ প্রস্তাব গ্রহণ করে প্রেসিডেন্ট রামচন্দ্র পালদেবের সঙ্গে সাক্ষাৎ করেছে সুশীলা। 2016 সালে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। সমালোচকদের অনেকে আশঙ্কা, এই প্রক্রিয়ায় সেনাবাহিনীর ছত্রছায়ায় রাজতন্ত্র ফেরানোর ষড়যন্ত্র। প্রতিবিপ্লব প্রতিরোধের আহ্বান জানিয়েছে বৃহৎ নাগরিক আন্দোলন। এদিকে সরকার পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে কাঠমান্ডু। খুলেছে দোকানপাট, শুরু হয়েছে ব্যবসায়িক কার্যক্রম।
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি আর সতর্কতা নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। কমেছে কারফিউ সময়সীমা আর বিধিনিষেধ। বিশৃঙ্খলার সুযোগে পালানো অত্যন্ত ১৫০০ কয়েদির মধ্যে ২০০-রও বেশিকে ধরে কারাগারে পাঠিয়েছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না। দেশটিতে মাত্র ১ বছরে ৫টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং খুনের চেষ্টা দেশজুড়ে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। তীব্র হচ্ছে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষদের মধ্যে মতামতের পার্থক্য। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। ৬ জানুয়ারি ২০২১ সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হানা দেয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। উদ্দেশ্য ছিল নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণ থেকে বিরত রাখা। নজরবিহীন সেই সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতির ভিন্ন এক রূপ দেখে বিশ্ববাস। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না। যুক্তরাষ্ট্রে মাত্র ১ বছরে ৫টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং খুনের চেষ্টা দেশ জুড়ে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। তীব্র হচ্ছে রাজনৈতিক দল ও সাধারণ মানুষদের মধ্যে মতামতের পার্থক্য। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের। সর্বশেষ ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে বন্দুকধারী গুলিতে নিহত ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার। ঘটনার পর ইউটার গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে একটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন রাজনৈতিক সহিংসতার নতুন এক অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। গণতন্ত্রের নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এমন নীতিমালা তৈরি করেন যা সহিংসতার সুযোগ দেয় এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরকে বাধা দেয়, তাহলে সেটি আইনের শাসনকে আরো দুর্বল করে ফেলে। গত বছরের প্রথম ৬ মাসের সাথে এই বছরের প্রথম ৬ মাসে একটি তুলনা করুন। আপনি দেখবেন সহিংসতার সংখ্যা ৩৮% বৃদ্ধি পেয়েছে, সফল মৃত্যুর সংখ্যা ২৮% এবং হতাহতের সংখ্যা ১১৫% বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমরা যদি সতর্ক না হই, তাহলে মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে প্রতিরোধ নয়, প্রতিহিংসাই আদর্শ। আমরা এভাবে বাঁচতে চাই না। আমরা যদি প্রতিরোধের বিনিয়োগ করি, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে পরিবর্তন করতে পারবো। ২০০২ সালের নভেম্বরে লুইভিলের মেয়র প্রার্থী কুইগ্রেট গিনবার্গকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তার নির্বাচনী প্রচারণার অফিসে একজন অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করে এবং তার দিকে গুলি ছোড়ে। যদিও সেই ঘটনায় প্রাণে বেঁচে যান গিনবার্গ ও তার কর্মীরা। ২০২৪ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাটলার শহরে নির্বাচনী সমাবেশে প্রাণঘাতী হামলার শিকার হন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলাকারী একাধিক গুলি ছুড়লে ট্রাম্পের কান ছুঁয়ে যায়। নিহত হন এক সমর্থক, আহত হন অনেকেই। পাল্টা গুলিতে নিহত হন অস্ত্রধারীও। আর মাত্র ২ মাস পর সেপ্টেম্বরে ফ্লোরিডায় গলফ ক্লাবের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার হন ব্রায়ান ওয়েসলি উই। ৫৮ বছর বয়সী এই অভিযুক্তকে গলফ কোর্সের জুপের আড়াল থেকে রাইফেল সহ অবস্থান করতে দেখেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। তারপর তাকে আটক করে ফেলে।